জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম পরীক্ষায় হাজার হাজার স্টুডেন্টের র্যাঙ্ক ডিস্ট্রয় করে দেয় একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। অনেক স্টুডেন্ট হয়তো প্রিপারেশন ভালো করেছে, কিন্তু এক্সাম হলে তারা এমন ভাবে করে আসে বিষয়টা যে তাদের প্রচুর নেগেটিভ মার্কিং হয়ে যায় এবং তার ফলে তাদের সিলেকশন কিন্তু আটকে যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি 2026 সালের জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম পরীক্ষায় খুবই কম সময় বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি তোমাকে বলি তুমি 5,000 10,000 কোয়েশ্চেন প্র্যাকটিস করে নাও বা তুমি এটা পড়ে নাও ওটা পড়ে নাও, তাহলে সেটা রিয়ালিস্টিক হবে না, কারণ আমাদের কাছে সেই সময়টা নেই। তাহলে এই যে এই নেগেটিভ মার্কিং, সেটার থেকে আমরা বাঁচবো কি করে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলতে চলেছি। আমাদের এই যে সময়টা রয়েছে, এই সময়ে তোমরা কি কি জিনিস ফলো করবে বা এক্সাম হলে কি কি জিনিস তোমরা মাথায় রাখবে, যাতে তোমাদের নেগেটিভ মার্কিং যতটা সম্ভব কম হয় এবং তুমি যতটা সম্ভব সঠিক উত্তর করে আসতে পারো। কারণ দেখো, একটা কম্পিটিটিভ পরীক্ষায় সেখানে কিন্তু এক নাম্বারের জন্য মানুষের সিলেকশন আটকে যায়। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি ধরো নাও 4টা নেগেটিভ মার্কিং করো, মানে 4টা কোয়েশ্চেন ভুল করা মানে তোমার 1 নাম্বার চলে গেল, তাহলে সেটা কিন্তু তোমার র্যাঙ্কে অনেক বড় এফেক্ট দিতে পারে। তাই এই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখো। তুমি জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট হও বা এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট হও, এই ভিডিওটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করতে চলেছে। আর তুমি যদি লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে কিন্তু তুমি একদম রেগুলার গাইডেন্স পেতে চলেছো। দেখো, সবার প্রথমে একটা কথা বলি, সবার প্রথমে এই নেগেটিভ মার্কিং থেকে বাঁচার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মেন্টালিটি চেঞ্জ কি? স্টুডেন্টদের একটা অবসেশন থাকে যে আমি যত বেশি পরিমাণে পারবো কোয়েশ্চেন করে আসবো। ইয়েস, আমাদের পরীক্ষায় এটাই টার্গেট থাকা উচিত যে আমরা যত বেশি পরিমাণে পারবো কোয়েশ্চেন করে আসবো, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যত বেশি পরিমাণে পারবো সঠিক উত্তর করে আসবো। আমি যত বেশি পরিমাণ ইচ্ছা কোয়েশ্চেন করছি কিন্তু তার মধ্যে ভুল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু লাভ নেই। তাহলে এই অবসেশনটা তোমাদের ছাড়তে হবে, এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যে বেশি উত্তর করা মানেই হয়তো বেশি ভালো র্যাঙ্ক আনা না। এখানে একটা জিনিস বোঝো, ধরো নাও কোনো একটা স্টুডেন্ট কি করলো, কোনো একটা স্টুডেন্ট 80টা প্রশ্ন উত্তর করে আসলো। 80টা প্রশ্নের মধ্যে ধরো নাও সে 50টা ঠিক করেছে, 30টা ভুল করেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে 30টা ভুল মানে কি? তার 7.5 মার্কসের নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে। তাহলে 50টা ঠিক করার জন্য ভাবো সে 50 নাম্বার পেত, তার থেকে 7.5 নাম্বার কমে গিয়ে সে পাচ্ছে কত? 42.5। আমি সমস্ত কিছু এখানে আপাতত ক্যাটাগরি 1 এর কথাই ভাবছি, কেউ আবার এখানে যুক্তি দেওয়ার জন্য ক্যাটাগরি 2টা ঢুকে দিও না, ঠিক আছে? ওকে, এবার ভাবো আরেকটা স্টুডেন্ট, সে ভাবো জাস্ট 60টা কোয়েশ্চেনই করে এসছে, কিন্তু কথার কথা ভাবো যে এই 60টা কোয়েশ্চেনের মধ্যে সে কি করেছে? 55টা ঠিক করেছে, কিন্তু 5টা ভুল করেছে। তাহলে সেটা যদি হয়, তাহলে 55টার জন্য সে 55 মার্কস পাচ্ছিল, আর এখানে 5টা ভুল করার জন্য তার কি? তার 1.25 কমছে, তার মানে সে কিন্তু 53.5 মার্কস পাচ্ছে। এই স্টুডেন্টটার সিলেকশন হয়ে যাচ্ছে, এই স্টুডেন্টটার সিলেকশন আটকে যাচ্ছে। কে বেশি প্রশ্ন করেছিল? 80টা কোয়েশ্চেন করে এসেছিল, 60টা কোয়েশ্চেন করে এসেছিল। তার মানে বুঝতে পারছো যে নেগেটিভ মার্কিং সেটার থেকে বাঁচতে হবে। এন্ড তার প্রথম যেটা উপায় সেটা হচ্ছে যে অযথা তুমি না জেনে যত বেশি ইচ্ছা কোয়েশ্চেন করছো সেটা করো না, সঠিক কোয়েশ্চেনের উত্তর করাতে ফোকাস করো, ঠিক আছে? নেক্সট, এবার এখানে যেটা আমি বিষয় বলছি সেটা কি? 3 ক্যাটাগরি রুল। যখন তুমি মক টেস্ট দিচ্ছ, আই হোপ যে সবাই মক টেস্ট দিচ্ছ, যারা মক টেস্ট দিচ্ছ না দেওয়া স্টার্ট করো, কারণ পরীক্ষায় গিয়ে অথবা মানে যদি মক টেস্ট না দিয়ে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। তো এখন থেকে এই জিনিসগুলো ফিক্স করো যে তুমি যখন কোয়েশ্চেনগুলোর উত্তর করছো, বাই দ্য ওয়ে এখানে ক্যাটাগরি বলতে আমি পরীক্ষায় যে তোমাদের ক্যাটাগরি 1 থাকে ক্যাটাগরি 2 থাকে সেটার কথা বলছি না, আমি নর্মাল সমস্ত কোয়েশ্চেন মিলে সেটাকে আমি 3টে ক্যাটাগরিতে ডিভাইড করার চেষ্টা করছি, ঠিক আছে? পরীক্ষায় ক্যাটাগরি 2 এর উত্তর তো তুমি জানো না জানো অবশ্যই করে আসবে, কারণ ক্যাটাগরি 2 তে তোমাদের কি থাকে না? কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এখানে আমি ওভারঅল কোয়েশ্চেনগুলোকে তোমাদের বলছি 3টে পার্টে তোমরা ডিভাইড করো। 100% শিওর কোয়েশ্চেন, যেটা তুমি জানো যে হ্যাঁ তুমি 100% শিওর, এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই, সেগুলো সবার প্রথমে সব থেকে মানে একদম কারেক্টলি করে ফেলো। তারপর 50-50, যেই কোয়েশ্চেনগুলো তুমি বুঝতে পারছো যে এগুলোতে আমার একটু কোয়েশ্চেন মানে কনফিউশন আছে, একটু ডাউট আছে, আমার একটু সময় দিয়ে আমি হয়তো পারবো, তো সেই ক্ষেত্রে সেই 50-50 গুলোকে যখন তুমি 100% শিওর সবগুলো করে নিয়েছো, তারপর সেই 50-50 গুলোকে করো। আর তারপর যেগুলো বেঁচে থাকছে পিওর গেস, যেগুলো তুমি কিছুই জানো না, বুঝতেই পারছো না, সেগুলোকে ছেড়ে দাও, কারণ সেগুলো করতে গিয়ে তুমি ভুল করাটা স্টার্ট করবে। এন্ড ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা কি হয়? তারা এই লাস্টের দুটো ক্যাটাগরিকে মিলিয়ে ফেলে, যে 50-50 ডাউট, যে আমি হয়তো পারতেও পারি নাও পারতে পারি, আর কিছুই জানি না, তারা সেগুলোকে গুলিয়ে ফেলে এন্ড এখানে তারা ভুল করা স্টার্ট করে। এই ভুল করার থেকে তোমাকে বাঁচতে হবে। তাহলে এই অনুযায়ী জিনিসগুলোকে ভাগ করো, দেখবে অবশ্যই বেনিফিট পাবে। নেক্সট এবার যেটা নিয়ে কথা বলতে চাই, দেখো এই লাস্ট মুহূর্তে আমাদের প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, এবং পুরো সিলেবাসটা যদি ভালো করে তোমাদের রিভিশন হয় সেটা তো আরো ভালো। তো সেই জন্য জেনপাস ইউজি 2026 যে আমাদের ম্যারাথন ক্লাস, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। আমাদের 29শে মে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন। এখানে দুটো চ্যানেল মিলিয়ে আমাদের এই ম্যারাথনগুলো হবে।
এলআই লেখা মানে লেটস ইমপ্রুভ চ্যানেলে এবং এলআইএন লেখা মানে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে তোমরা এই রুটিনটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এএনএম জিএনএম তোমাদেরও কিন্তু আমরা ম্যারাথন খুব তাড়াতাড়ি প্ল্যান করছি। কারা কারা এএনএম জিএনএম এর স্টুডেন্ট রয়েছে, তোমরা কি ম্যারাথন ক্লাস নিয়ে এক্সাইটেড বা তোমরা কি ম্যারাথন ক্লাস চাও, তাহলে কমেন্ট করে একবার জানিও। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 30 সেকেন্ড রুল। দেখো তুমি জেনপাস ইউজি দিতে যাচ্ছ বা এএনএম জিএম দিতে যাচ্ছ, পরীক্ষায় টাইম কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। কোথা থেকে যে 1.5 ঘন্টা চলে যাবে পরীক্ষায় কিন্তু তুমি টেরই পাবে না যদি তুমি প্রপারলি টাইম ম্যানেজ না করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে একটা রুল মাথায় রাখবে, 30 সেকেন্ড রুল। কোনো একটা কোয়েশ্চেন তুমি দেখছো, যদি তুমি সেই কোয়েশ্চেনটার মধ্যে 20-30 সেকেন্ডের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে বুঝতে পারছো যে না এটা আমি পারবো, এটা আমি করে ফেলতে পারবো, তাহলে সেটা করো। যদি তুমি 20-30 সেকেন্ড দেখার পরেও 40 সেকেন্ডের পরেও তোমার মনে হচ্ছে না এটা সম্পর্কে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তাহলে সেই কোয়েশ্চেনটার পিছনে 3-4 মিনিট সময় কিন্তু নষ্ট করো না, সেটা ছেড়ে অন্য কোয়েশ্চেনে যাও। অনেক সময় স্টুডেন্টরা কি করে ফেলে যে এই কিছু কোয়েশ্চেনে এত বেশি সময় নষ্ট করে ফেলে, পরে হয়তো অনেক ইজি কোয়েশ্চেন ছিল বা পরে হয়তো এমন কোয়েশ্চেন ছিল সে সেগুলো পারতো, এবার সেগুলো থেকে টাইম বাঁচে না, তার ফলে সেগুলোতেও সে তাড়াহুড়োয় ভুল করে ফেলে। তো সেই জন্য এই রুলটা মাথায় রাখো, কোনো একটা কোয়েশ্চেন দেখছো 20-30 সেকেন্ডের মধ্যে যদি তুমি ডিসিশন নিতে পারছো যে পারবো, তাহলে ঠিক আছে। যদি মনে হচ্ছে না এটা আমার দ্বারা হচ্ছে না, আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, আপাতত সেটা ছেড়ে দাও। পরীক্ষার লাস্ট দিকে যদি তোমার হাতে টাইম বাঁচে তখন দেখা যাবে। নেক্সট এটা হচ্ছে লাস্ট 20 মিনিটস। একটা কম্পিটিটিভ পরীক্ষায় দেখো তুমি সারা বছর এফার্ট দিয়েছো, সারা বছর এফার্ট দিয়ে তোমার মাথায় টার্গেটটা কি যে এই বছর আমাকে একটা ভালো র্যাঙ্ক, ভালো একটা স্কোর আনতে হবে। তো সেই জন্য স্টুডেন্টরা পরীক্ষার লাস্টের যে 15-20 মিনিট সেখানে প্রচুর প্যানিক করে। তারা ভাবে অন্যরা হয়তো আমাদের থেকে পিছিয়ে গেল, আমি তো জাস্ট 60টা কোয়েশ্চেনই করেছি, কেউ হয়তো 90টা কোয়েশ্চেন করে নিল। এই করতে গিয়ে তারা লাস্টের যে এই 20-30 মিনিট সেখানে তারা কি করে যে তাড়াহুড়ো করে বিভিন্ন অপশন মার্ক করা স্টার্ট করে, কোনো একটা কোয়েশ্চেন হয়তো প্রপারলি পড়লো না, জাস্ট আমাদের প্যানিকের বেসিসে কি করে তারা এখানে মার্ক করা স্টার্ট করে। তার ফলে এই সময়টা কিন্তু প্রচুর স্টুডেন্ট প্রচুর ভুল অপশন মার্ক করে চলে আসে, যার ফলে তাদের নেগেটিভ মার্কিংটা অনেক বেড়ে যায়। তো তুমি যেটা আনসার করছো সেটার প্রতি কনফিডেন্ট থাকো, তুমি আগে এতক্ষণ যেগুলো করে এসেছো সেটার প্রতি কনফিডেন্ট থাকো। কেউ এরকম প্যানিকের বসে কিন্তু কোনো কিছু করে এসো না, তাহলে কিন্তু সেটা তোমার এক্সামটাকে খারাপ করবে। লাস্টের 20 মিনিটে তুমি কি করো, লাস্টের 20 মিনিটে তুমি এই যে আগে যেই কোয়েশ্চেনগুলো তোমার কনফিউশন ছিল, যেগুলো হয়তো তুমি মার্ক করে রেখেছিলে পরে আমি চেষ্টা করবো, সেগুলো চেষ্টা করো, ঠিক আছে। যেগুলো তোমার মনে হচ্ছে আমি কিছু জানি না সেগুলো তোমার টাচ করার দরকার নেই। লাস্টের 20-30 মিনিটে তুমি দেখে নাও যে আচ্ছা কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে আরো কিছু কোয়েশ্চেন আমি বেঁচে গেছিল, সেটাকে আমি করতে পারছি নাকি। কিন্তু হঠাৎ করে তাড়াহুড়োর বসে কিন্তু এক্ষেত্রে কোনো প্যানিক মোডে তুমি যা ইচ্ছা মার্ক করা স্টার্ট করো না, সেটা কিন্তু তোমার পরীক্ষাটাকে হ্যাম্পার করবে। নেক্সট ফাইনাল যে বিষয়টা আমি এখানে তোমাদের বলবো সেটা হচ্ছে সাইকোলজি। এক্সাম হলে সাইকোলজি একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রচুর স্টুডেন্টের সঙ্গে প্রত্যেক বছর আমাদের কথা হয়, আমরা তো বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছি। তো সেখানে স্টুডেন্টরা কি ভুলটা করে বসে যে তারা পরীক্ষায় প্যানিক করে যায়, এবং প্যানিক করার ফলে তাদের কি হয়, তারা যেই জিনিসটা পারতো সেই জিনিসটাও তারা ভুল করে বসে। দেখো তুমি হয়তো পরীক্ষার হলে হতেই পারে যে তোমার সঙ্গে এমন কিছু একটা হলো যেটা কিনা হওয়ার কথা ছিল না, সেখানে হয়তো তোমার 5-7 মিনিট নষ্ট হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ঠান্ডা মাথা রাখার চেষ্টা করতে হবে। প্যানিক করলে কিন্তু চলবে না, তুমি একবার প্যানিক করে গেলে তোমার কিন্তু পুরো এক্সামটা নষ্ট হয়ে যাবে। পরীক্ষা হলে তো তুমি দেখো আমাদের তো ডিফারেন্ট সেট থাকে, হ্যাঁ সব সেটেই একই কোয়েশ্চেন থাকে, কিন্তু সেগুলো আলাদা ভাবে অ্যারেঞ্জ করা থাকে। এবার তুমি ধরো তোমার যেই সেটটা পড়লো, দেখো প্রত্যেক পরীক্ষায় কঠিন প্রশ্ন থাকে, প্রত্যেক পরীক্ষায় যেরকম সোজা প্রশ্ন থাকে, মডারেট প্রশ্ন থাকে, প্রত্যেক পরীক্ষায় কঠিন প্রশ্নও থাকে। তো হতে পারে যে তুমি যখন পরীক্ষা দিতে গেলে দেখা গেল তোমার যে সেটটা পড়লো সেখানে তুমি কোয়েশ্চেন পড়ছো, তার হয়তো প্রথম 4-5টা কোয়েশ্চেনই একদম কঠিন পড়ে গেল, তুমি হয়তো সেগুলো কিচ্ছু পারছো না। তো তাই বলে তুমি একদম নিজেকে ভেবে নেবে আমার কিচ্ছু হবে না, প্যানিক করে গেলে সেটা কিন্তু করবে না। কারণ তোমার কাছে 4-5টা কোয়েশ্চেন যদি তোমার কঠিন শুরুতে তুমি দেখছো, তোমার কাছে এখনো 90-95টা কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে থেকে তুমি যদি 60-70টা ঠিক করে আসছো, তাহলেই তো তোমার র্যাঙ্ক একদম টপ র্যাঙ্কারদের মধ্যে চলে আসছে, তাই না? তো সেই জন্য এই জিনিসটাকে মাথায় রাখো, ভালো করে এই সাইকোলজিটাকে মেনটেন করো। কোনো একটা কোয়েশ্চেন এবার ইনকেস যদি পরীক্ষার হলে দেখলে যে কোয়েশ্চেন পেপারই কঠিন এসছে, ওভারঅল কোয়েশ্চেন পেপারই কঠিন এসছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার প্যানিক করার ব্যাপার নেই। তার কারণ কি, মাথায় রাখবে কোয়েশ্চেন যদি কঠিন এসে থাকে সেটা শুধুমাত্র তোমার একার জন্য কঠিন আসেনি, সবার জন্য কঠিন এসছে। তাহলে সেই কোয়েশ্চেন কঠিন আসলে তখন আরো বড় চ্যালেঞ্জ হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে কে কত বেশি কোয়েশ্চেন করতে পারবে। যে মাথা প্যানিক করে গেল সে কিন্তু এখানে পরীক্ষায় হেরে গেল। তাই এই বিষয়গুলো মাথায় রাখো, দেখবে পরীক্ষায় গিয়ে তুমি অবশ্যই বেনিফিট পাবে। তাহলে যারা জেনপাস ইউজি
বা 2026 বা এএনএম-জিএনএম 2026 দিচ্ছ, তোমাদের এই বিষয়গুলো বললাম, এগুলো তোমাদের আপকামিং মক টেস্টে তোমরা অ্যাপ্লাই করো, পরীক্ষার দিনেও এগুলো অ্যাপ্লাই করো, দেখবে অবশ্যই বেনিফিট পাবে। তোমাদের আর কোন বিষয়ে গাইডেন্স প্রয়োজন সেটা কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব অবশ্যই সেটাতে তোমাদের গাইডেন্স প্রোভাইড করার। এবং তোমরা কোন বিষয়ে সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করছো সেটাও কমেন্ট করে জানিও, তাহলে তোমরা নিজেরা ডিসকাশনের মাধ্যমে কিন্তু সেই জায়গাগুলো আরো ভালো করতে পারবে। লেটস ইমপ্রুভ নার্সিং এর সঙ্গে যুক্ত থাকো, তোমাদের পুরো বিষয়ে কিন্তু আমরা গাইড করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।